আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এর মধ্য দিয়ে দেশ বর্বরতা থেকে সভ্যতায় প্রবেশ করল। ডক্টর ইউনূস আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রয়াসে নতুন পথরেখা দেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, দিনটি সারা পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে। বিএনপি ও জামায়াতে ইসলামী সহ 25টি রাজনৈতিক দল এই সনদের স্বাক্ষর করেছে। হাসান মাহমুদের রিপোর্ট। ছুটির দিনের বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় হেমন্তের টিপটিপ বৃষ্টি উপেক্ষা করেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঐতিহাসিক পটভূমি রচিত হলো। জুলাই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বিএনপি, জামাত ইসলামী, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিক স্বাক্ষর করে ঐতিহাসিক এই জুলাই সনদে। পরিমার্জনের মধ্য দিয়ে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এই দিন পৃথিবীর জন্য বড় এক উদাহরণ হয়ে থাকবে। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত, এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। এই পরিবর্তন দেশকে সামনের দিকে নিয়ে যাবে। কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এই কথা যেন বলতে না পারে। বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই, ওটা ঠিক করে নাই। আমরা কি জাতি হলাম? অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে, সেই সামর্থ্য আমাদের আছে। আজকে যে সনদ সই করলো, এটা বহু দেশ শিখতে আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম। তরুণরাই ভবিষ্যতের পথ দেখাবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সনদ পরবর্তী দেশ গড়তে হবে পরবর্তী সরকারকে। আমাদের তরুণরা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে, এত তাজা শক্তি দিতে পারে, এত সৃজনশীল মানুষ দিতে পারে, এত বিশ্বস্ত মানুষ দিতে পারে, দেশ খুঁজে পাওয়া যাবে না। কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি সবার প্রতি কৃতজ্ঞতা পেশ করেন। এই জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠান ঐতিহাসিক। আমরা যে দীর্ঘ পথ 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সূচনা হয়েছে, তারই একটি পর্যায়ে এটি। নবজন্মের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন সূচনা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে সনদ বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন কেউ কেউ। এছাড়া জুলাই সনদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বেশ কিছু রাজনৈতিক দলের। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দিনভর শঙ্কা, উৎকণ্ঠা আর অনিশ্চয়তার ভেতর অবশেষে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর শুরু হয় মূল অনুষ্ঠানের। বিকাল 4টার পর একে একে উপস্থিত হন উপদেষ্টারা সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। জুলাই সনদ নিয়ে আরও আলোচনা হবে জানিয়ে উপদেষ্টারা বলেন, সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো সংস্কারে অঙ্গীকারবদ্ধ হয়েছে। এখানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে। এখন এই নোট অফ ডিসেন্টগুলো কেমন করে আমরা মিনিমাইজ করব, এবং যারা আজকে স্বাক্ষর করছেন না তারা কেমন করে সংযুক্ত হবেন, ভবিষ্যতে নিশ্চয়ই সেটা নিয়ে কাজ করব। আলী রিয়াজ সাহেব অলরেডি বলছেন যে কিছু কিছু সংযোজন করবেন, তা আমরা আরও এটাকে পরিবর্তন করে সবার জন্য গ্রহণযোগ্য একটা ভার্সন আমরা তৈরি করব। সনদে স্বাক্ষরের পর বিএনপি নেতারা জানান, সনদ প্রণয়নে সাংবিধানিক ভারসাম্য তৈরি হয়েছে। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন এবং
সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা যাত্রা, এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। সনদ স্বাক্ষরিত হয়েছে। আমরা গত 8-9 মাস যাবৎ এটার পিছনে কাজ করছি, সমস্ত রাজনৈতিক দল মিলে স্বাক্ষর হয়েছে। আমি আশা করি এই সনদের ভালো দিকগুলো জাতি গ্রহণ করবে। তবে সনদের আইনি ভিত্তি না থাকায় তা বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে বলে জানায় জামায়াত ইসলামী। দ্রুত সনদ বাস্তবায়নে আহ্বান জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। আইনি ভিত্তি যদি না দেন তাহলে এই সনদটা এবং বিপ্লবের যে উদ্দেশ্য, স্পিরিট এবং ঐক্যমত পৌঁছার জন্য যে সংস্কার, এই উদ্দেশ্যটা ব্যাহত হবে, অনিশ্চিত হয়ে পড়বে। সনদ নিয়ে তার বাস্তবায়ন নিয়ে কথা বলাই হয়নি। আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকারনামা। এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে। আমি বলবো বিষয়টা ভালো হয়েছে। সবাই আগে থেকে বলে রাখছি আমরা একমত আছি, ইনশাআল্লাহ সুন্দর নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি। যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই। 25টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। 8 মাসেরও বেশি সময় আলোচনার পর অবশেষে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদের। তবে এতে অংশ নেয়নি এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। গুরুত্বপূর্ণ প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা এবং অসন্তুষ্টি শঙ্কা জাগাচ্ছে সনদ বাস্তবায়নে। শফি মাহমুদ সাগর, জাতীয় সংসদ ভবন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর করা মানেই জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যের নামে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। জুলাই সনদের স্বাক্ষরে সই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না। বলেন, ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। নাহিদ বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন। জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের সব শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে মনে করেন তিনি। এ সময় মাজহারুল ইসলাম ফকিরকে আহ্বায়ক ঘোষণা করে শ্রমিক শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করেন তিনি। জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। আমাদের যে দায় ও দরদের রাজনীতি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি, সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে যাব। এইটা বাংলাদেশের জনগণের প্রতি, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি, আহতদের প্রতি আমাদের কমিটমেন্ট। জুলাই সনদে স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, যা লজ্জার মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। রাজধানীর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে কাফরুল দক্ষিণ থানার শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়নি। মজলুমদের কষ্ট জামায়াতে ইসলামী সব থেকে ভালো অনুভব করে। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে জুলুম, দুর্নীতি এবং চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল সকলের জন্য ন্যায় বিচার কায়েম করবে। সকল অপকর্ম থেকে সমাজকে মুক্ত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও তিনি জানান। সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখান, কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। বেতনের 20% বাড়ি ভাড়া ও 1500 টাকা চিকিৎসা ভাতা সহ 3 দফা দাবিতে
আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত স্কুলের আন্দোলনরত শিক্ষকরা। আজ দুপুর 2টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু করেন তারা। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি মোড় পর্যন্ত সড়কে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন আন্দোলনকারী শিক্ষকরা। দাবি মেনে নেওয়া না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। এছাড়া সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে লাগাতার কর্মবিরতি চলবে বলেও জানান শিক্ষক নেতারা। অনশনের পাশাপাশি আগামীকাল দুপুরে কালো পতাকা মিছিল করবেন আন্দোলনকারী শিক্ষকরা। গত 1 বছরে পাল্লা দিয়ে বাড়ছে মেট্রো রেল সংলগ্ন এলাকার দখলদারিত্ব। যে যেভাবে পারছে ভাসমান দোকান বসাচ্ছে প্রায় সব মেট্রো স্টেশনের নিচে। এতে সংকুচিত হচ্ছে হাঁটার জায়গা, বাড়ছে নারীর নিরাপত্তার শঙ্কা। এসব দেখভালের দায়িত্ব যেসব সংস্থার, তারাও নিশ্চুপ। পুলিশ বলছে বারবার উচ্ছেদ করেও সুফল মিলছে না। রাজনৈতিক সদিচ্ছার অভাবে দখলদারিত্ব থামছে না বলে মত বিশেষজ্ঞদের। নাজিবুর রহমানের রিপোর্ট। আগারগাঁও মেট্রো স্টেশনের প্রবেশ পথ দেখে মনে হতে পারে ব্যাটারি চালিত রিকশার হাট বসেছে। একে অন্যের সাথে প্রতিযোগিতা করছেন নিয়ম ভাঙার, আর এতে স্থবির স্টেশন এলাকার আশপাশের সড়ক। রিকশার জন্য গাড়ি চালাইতে আমাকে অনেক ডিস্টার্ব, বলার বাইরে। আর্মিরা অনেক চেষ্টা করতেছে রিমুভ করার জন্য, বাট যখনই ওনারা চলে যায় ওরা আবার ব্যাক করে, একই সেম টু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। যত কিছুই হোক রাস্তা ছাড়বেন না কেউ। মূল সড়ক দখল করে আবার দিচ্ছেন নানা অজুহাত। আমাদের করণীয় কিছু নাই ভাই, এই জন্য আমরা তো গরিব মানুষ, এগুলো করে খাই। ঠিক আছে, এখানে যাত্রী নামায়, যদি না নামায় তাহলে জ্যাম লাগবো না। ভুল হয়ে গেছে, আর কি করা যাবে বলেন। মেট্রোর প্রায় সবকটি স্টেশন এলাকার অবস্থা একই। মিরপুর 10 এলাকার চিত্র আরও নাজুক। ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা, আর এতে চরম বিপাকে পথচারীরা। রাস্তা দখল করে চলছে কয়েক কোটি টাকার ব্যবসা। আপনি হাঁটতেই পারবেন না, হয় পড়ে যাবেন, না কাউকে ফেলে দেবেন, এরকম অবস্থা। ফুটপাতে দোকান হলে আমরা হাঁটাচলা কষ্ট হয়, ফ্যামিলি নিয়ে কষ্ট হয়, আবার রিক্সা সাইড সাইড থাকে। এমন পরিস্থিতি সমাধানে এখনই কোনো সুখবর দিতে পারছে না ডিএমপি। দায়িত্বশীল কর্মকর্তা বলছেন জনবল সংকট আর অন্যান্য সেবা সংস্থার তৎপরতা কম থাকায় সমস্যা সমাধান চ্যালেঞ্জিং। এখানে কিন্তু অনেকগুলো সংস্থা মিলে কাজ করা, এটা শুধুমাত্র কিন্তু পুলিশের একার কাজ না। এই ঢাকা মহানগরীর 2 কোটি লোককে সার্ভ করার মতো জনবল কিন্তু ডিএমপি ট্রাফিক বিভাগের নাই। নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজনৈতিক প্রভাবের কারণেই নগরীর ফুটপাতে ভোগান্তি বাড়ছে মানুষের। সুন্দরভাবে মেনটেন করার দায়িত্ব তো আমাদের সিটি কর্পোরেশন এবং মেট্রো রেল অথরিটি। তাহলে সেই জায়গাগুলোতে আবার অন্যান্য জায়গার মতোই সেখানে আবার হকার বা অন্য ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিতে দখল হয়ে যাওয়া, এটা তো ভয়ঙ্কর একটা প্রবণতা। আমাদের সরকার কেন বারংবার এই যে হকারদের নিয়ন্ত্রণ করতে পারে না, তার মানে এর পেছনে চক্র আছে। ফুটপাত দখল করে ভাসমান হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে সহসাই এই সমস্যার সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাউল সম্রাট ফকির লালন শাহর 135তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়া বাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী লালন উৎসব। এবারের তিরোধান দিবসের অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করায় মেলা ঘিরে নেই বাড়তি স্টল। শুক্রবার সন্ধ্যায় লালন উৎসবের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। গানে গানে লালন শাহকে স্মরণ করছেন ভক্তরা। আখড়াবাড়ির চারিদিকে শাহজির ভক্ত অনুরাগদের কণ্ঠে লালন ফকিরের আধ্যাত্মিক গান যেন প্রাণ ফিরে পেয়েছে। মানুষ ভজলে সোনার মানুষ হবি, জাত গেল, প্রেম রসিকা হব কেমনে সহ নানা গানে লালন শাহের মানব দর্শন ছড়িয়ে দিচ্ছেন তারা। বাউল সম্রাট ফকির লালন শাহের 137তম তিরোধান দিবস ঘিরে আখড়াবাড়িতে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী লালন মেলার। আত্মার শুদ্ধি এবং আত্মিক প্রশান্তি লাভের আশায় দেশি বিদেশি ভক্তদের পদচারণায় মুখর পুরো আখড়াবাড়ি। মানুষ এই বৃন্দাবন, এটা বৃন্দাবন ধাম। বিভিন্ন মতের মানুষ একত্রিত হয়ে আজকে সাধু সঙ্গ শুরু হবে। সাধুগুরুর সঙ্গে দর্শন হয়, দেখা হয়, দেশ বিদেশ থেকে আশেকানা আসে,
তাদের সঙ্গে মত বিনিময় করলে ভালো লাগে, আত্মার শান্তি লাগে। লালন উৎসবকে নির্বিঘ্ন করতে পুরো এলাকায় সিসিটিভি, ওয়াচ টাওয়ার সহ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি 831 জন পুলিশ আমাদের এই মেলায় দায়িত্ব পালন করবেন শিফটে, এবং এছাড়া পাশাপাশি আমাদের র্যাবের টিম থাকবেন সার্বক্ষণিক। আখড়াবাড়িতে 3 দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রথমবার জাতীয় পর্যায়ে সরকারিভাবে লালনের তিরোধান দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও বিশিষ্ট কবি, লেখক ও লালন বিশেষজ্ঞ ফরহাদ মাঝহার। যে লালনের গান আসলে সংরক্ষণ করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এমনকি আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া খুব জরুরি। ধর্ম, বর্ণ, জাতপাত ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে লালনের দর্শন নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান সাধু বাউলদের। এনটিভি নিউজ ডেস্ক। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। টানা ব্যর্থতার পরও অধিনায়ক মেহেদী হাসান মিরাজেই আস্থা রাখছেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের চিরচেনা উইকেটেই আগামীকাল প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে অবশ্য মিরাজদেরই এগিয়ে রাখলেন ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি। রিপোর্ট কুশল ইয়াসিরের। প্রশ্নবোধক চিহ্ন নিয়ে শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এখন পর্যন্ত 10 ম্যাচে 9টিতেই হেরেছে তার নেতৃত্বাধীন বাংলাদেশ। ঢাকার ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লায় ট্রফিসহ 2 অধিনায়কের ফটো সেশনে নির্ভর থাকলেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে মিরাজের জন্য। যদিও কোচ ফিল সিমন্স বলছেন মিরাজ অধিনায়ক হিসেবে ঠিকঠাক দায়িত্ব পালন করলেও জয় পেতে হলে দল হিসেবে খেলতে হবে। নিঃসন্দেহে মিরাজ ভালো অধিনায়ক। 200 রানের পরাজয় দেখে তার অধিনায়কত্ব বিবেচনা করা বোকামি। মাঠে তার অধিনায়কত্ব বেশ ভালো, তবে ম্যাচ জয়ের জন্য রানও করতে হবে। মিরপুরে কালো পিচ বেশ আলোচনায়। স্পোর্টিং উইকেট নয়, এবারও মন্থর গতির উইকেটই দেখা যাবে। সাধারণত মিরপুরে উইকেট যেমন আচরণ করে ধারণা করছি এবারও তেমনই থাকবে। সবশেষ 2018 সালে বাংলাদেশের মাটিতে জয় পেয়েছিল ক্যারিবীয়রা, তবে আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে ব্যাকফুটে স্বাগতিকরা। ক্যারিবীয় কোচ মিরাজদেরই এগিয়ে রাখছেন। ঘরের মাঠে খেলবে বাংলাদেশ, কন্ডিশন, সমর্থক সবই তাদের পক্ষে থাকবে। অবশ্যই তারা এগিয়ে থাকবে। আমাদের কাজ একটাই, কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং নিজেদের মেরে ধরা। এখন পর্যন্ত 12টি সিরিজ খেলে সমান 6টিতে জয় পেয়েছে 2 দল। সব মিলিয়ে 20 ম্যাচের বাংলাদেশের জয় 9টিতে, আর ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে 10 ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। সম্প্রতি ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে ব্যবহৃত হয়েছে বেগুনি কার্ড, যা নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল বিশ্বে। সেটি নিয়েই ব্যাখ্যা দিয়েছে ফিফা। ফুটবলে এতদিন খেলা পরিচালনায় 2 ধরনের কার্ড ব্যবহার করা হলেও এবার চালু হয়েছে নীল ও বেগুনি কার্ড ব্যবহারের নিয়ম। তবে এই 2 কার্ড রেফারি নয়, এগুলো দলের জন্য নির্ধারিত, এবং যেসব প্রতিযোগিতায় VAR নেই সেসব প্রতিযোগিতায় 2 দলের কোচরা এটি ব্যবহার করতে পারবেন। তবে এই কার্ড ব্যবহার করে সিদ্ধান্ত দলের পক্ষে গেলে আবারও তা ব্যবহারের সুযোগ পাবেন তারা, তবে বিপক্ষে গেলে এই সুবিধা বাতিল হবে। এদিকে ফুটবল র্যাঙ্কিংয়ে 183 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।